ডিজিএফআই এনএসআই রয়ের যৌথভাবে তারা লক্ষ্য নির্ধারণ করে র্যাব সেই দায়মুক্তিটা ছিল লাইসেন্স টু কিল। ওনার সব অপরাধ সম্পর্কে ধারণা ছিল, উনি এই মামলায় আসামি না হয়ে কেন সাক্ষী হচ্ছেন? কেন উনি আসামি হবেন? সম্পর্কে উনি অনেক বিপদ হয়েছেন। যে ব্যক্তি সবচাইতে বেশি সংখ্যক মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন সেরকম একজন ব্যক্তির বিচার এই ট্রাইব্যুনালে চলছে, আপনারা জানেন। তার বিরুদ্ধে বলপূর্বক অপহরণ এবং গুম করে সেই মানুষদেরকে হত্যা করার যে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এনেছে, সেই মামলায় আজকে বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান, অত্যন্ত আলোচিত, মেধাবী এবং অত্যন্ত দূরদর্শী একজন সেনাপ্রধান ছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, তিনি আজকে আসামি পক্ষের বিরুদ্ধে অর্থাৎ সরকার পক্ষে, প্রসিকিউশনের পক্ষে একজন সাক্ষী হিসাবে জবানবন্দি প্রদান করেছেন। তিনি একজন সাবেক সেনাপ্রধান হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে, এবং একজন সাবেক সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীকে রক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল তিনি সেই ব্যবস্থাগুলো কিভাবে গ্রহণ করার চেষ্টা করেছেন, এবং তার চেষ্টাগুলোকে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারিক সিদ্দিকীর নেতৃত্বে একটা যে নেক্সাস তৈরি হয়েছিল তারা কিভাবে এটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছেন, সেই কথাগুলো তিনি আজকে তুলে ধরেছেন আদালতের সামনে। তিনি বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন, এবং তিনি মনে করেন যে সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়েছে শত্রুর মোকাবেলা করার জন্য, শত্রুর সাথে তার পেশাদারিত্বে দেখিয়ে শত্রুকে হত্যা করার যে ট্রেনিং, তাকে যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মাঝখানে এনে সেট করা হয় তাহলে মিলিটারি ট্রেনিং পাওয়া একজন অফিসার সিভিল প্রশাসনের ক্ষেত্রে তার যে একটা সমস্যা হবে সেটা তিনি আদালতে তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন, এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী সে বিষয়টা তিনি তুলে ধরেছেন। সর্বোপরি তিনি আজকে যার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিলেন সেই জিয়াউল আহসান, যিনি সেই সময়ে কর্নেল জিয়ার নামে পরিচিত ছিলেন, তিনি কিভাবে মানুষ হত্যা করেছেন, র্যাবে গিয়ে তার মানুষ হত্যার ব্যাপারে তার যে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে, অর্থাৎ র্যাবে গিয়ে তিনি গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। তিনি তাকে নিবৃত করার জন্য দুজন অফিসারকে, অর্থাৎ কমান্ড্যান্ট মিলিটারি সিকিউরিটি ইউনিট, আর্মি সিকিউরিটি ইউনিট, এবং আরেকজন হচ্ছেন ডিএমআই, দুজনকে পাঠানো হয়েছিল জিয়াউল হাসানকে বোঝানোর জন্য এই জাতীয় মানুষ হত্যার কাজ যেন সে না করে এর থেকে বিরত থাকে। কিন্তু তারা দুজন জিয়াউল হাসানের সাথে তাদের সাক্ষাতের পরে সেনাপ্রধানকে যে রিপোর্টটা দিয়েছিলেন যে এই লোকটি অর্থাৎ জিয়াউল হাসানের মাথায় ইট এবং পাথর দিয়ে ঠাসা, তাকে কোনো যুক্তি বোঝানো যায় না, এর মধ্য দিয়ে একজন অপরাধীর কী মনস্তত্ত্ব সেটি তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। র্যাবে অফিসাররা গিয়ে যাতে নরহত্যাকারী হয়ে উঠতে না পারে সেই জন্য র্যাবে পাঠানোর আগে অফিসারদেরকে তিনি ডিব্রিফিং করতেন, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেন যে তোমরা যেন গিয়ে এই ধরনের অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত না হও, এবং তিনি এটাও বলেছিলেন কোনো অফিসার সেখানে যাওয়ার পরে তাদেরকে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ত হতে বলা হয় তারা যেন সরাসরি এসে সেনাবাহিনীতে রিপোর্ট করে, কোনো আর্মি মিলিটারি চেকপোস্টে এসেও যদি রিপোর্ট করে তিনি তাদেরকে সসম্মানে সেনাবাহিনীতে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। এবং এরকম দুজন অফিসার যাদেরকে এরকম মানুষ হত্যা করতে বলা হয়েছিল র্যাবে গিয়ে তাৎক্ষণিকভাবে তারা ফিরে এসে মিলিটারি চেকপোস্টে রিপোর্ট করার কারণে তাদেরকে তিনি সেনাবাহিনীতে প্রত্যাবাসনের সুযোগ দিয়েছিলেন, সসম্মানে পুনর্বাসিত করেছিলেন। তিনি তার সাক্ষ্যের মধ্য দিয়ে 4টি পৃথক নেক্সাসের উত্থানের কথা বলেছেন, অর্থাৎ সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসাবে না রেখে সেনাবাহিনীকে দিয়ে নানান ধরনের অপরাধমূলক কাজ করার ক্ষেত্রে 4টি নেক্সাসের জন্ম হয়েছিল। একটা হচ্ছে অপরাধের নেক্সাস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ তারিক সিদ্দিকী, ডিজিএফআই এনএসআই রয়ের যৌথভাবে তারা লক্ষ্য নির্ধারণ করে র্যাব এবং পুলিশকে দিয়ে সেই টার্গেটগুলোকে
তুলে আনা এবং তাদেরকে হত্যা করা নিশ্চিহ্ন করা, এরকম একটা নেক্সাস তৈরি হয়েছিল, সেটার কথা তিনি বলেছেন। তিনি প্রকিউরমেন্ট নেক্সাসের কথা বলেছেন। আর্মিকে নানান বাণিজ্যিক কর্মকাণ্ডের সাথে জড়িত করে সেনাবাহিনীর পেশাদারিত্ব ধ্বংস করার যে মহা প্রজেক্ট নিয়েছিল শেখ হাসিনা, সেই কথাগুলো তিনি বলেছেন। দুর্নীতিগ্রস্ত করা, বিভিন্ন প্রজেক্টের নামে সেনাবাহিনীকে দুর্নীতিগ্রস্ত করা, অফিসারদেরকে দুর্নীতির সুযোগ দেয়া, যেটা বাংলাদেশের একটা প্রফেশনাল সেনাবাহিনীর ইমেজকে এবং তাদের চরিত্রকে ধ্বংস করেছে, সেটার উত্থানের কথা তিনি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এবং দেখেন, সেনাবাহিনীকে তার প্রফেশনাল জায়গায় রাখতে হবে। সাবেক সরকার সেনাবাহিনীকে প্রফেশনাল জায়গা থেকে সরিয়ে আনার চেষ্টা করেছে। সেনাবাহিনীর তার যে জায়গায় তার পেশাদারিত্ব থাকার কথা, সেইটাকে সিভিলিয়ানদের উপরে প্রয়োগ করার চেষ্টা করেছে। তার মানে তাদের চরিত্রকে নষ্ট করেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে নষ্ট করেছে, তাদেরকে পলিটিশিয়ানদের পিছনে লাগিয়ে দিয়েছে। এই যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলো সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য যে করা হয়েছে, সেই কথাটি তিনি বলেছেন। এবং তিনি পাশাপাশি এটা বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীকে যে এগুলোর ঊর্ধ্বে রাখা দরকার, সেনাবাহিনীর তার প্রফেশনালিজম রক্ষার স্বার্থে, সেই জিনিসটার ব্যাপারে তিনি জোর দিয়েছেন বারবার। আরেক একটু পুলিশের সাথে সেনাবাহিনীর প্রশিক্ষণ বা তাদের জড়িত একটা ভয়াবহ ছিল, এই বিষয় নিয়ে একটু কিছু কথা বলুন। যেটা আমি কিন্তু বারবারই বলেছি, দেখেন যে সেনাবাহিনীর অফিসারদেরকে তৈরি করা হয় শত্রুর মোকাবেলার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, শত্রুর মোকাবেলা করার জন্য তারা করে। তাকে যখন পুলিশিংয়ের কাজে লাগাবেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারা কিন্তু ফিট করে না তাদের ট্রেনিং প্রসেস। সেই জিনিসটি তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে সামরিক বাহিনীর অফিসারদেরকে পুলিশ বাহিনীর কোনো ইউনিটে ডেপুটেশনে বা কোনোভাবেই পাঠানো উচিত হবে না, কারণ দুই বাহিনীর ট্রেনিং প্রসেস, তাদের মাইন্ডসেট, তাদের কাজের পদ্ধতি, কাজের ধরন ভিন্ন। তিনি জোরালোভাবে যেই কথাটা বলেছেন, একটা যে অপারেশন ক্লিন হার্ট, এবং এই ক্লিন হার্টের ফলে যে দায়মুক্তি দেওয়া হয়েছিল, সেই দায়মুক্তিটা ছিল লাইসেন্স টু কিল, এবং এটি হচ্ছে সেনাবাহিনীর এই যে স্খলন, সেটির মূল জায়গা। এই কথাটা জোরালোভাবে বলেছেন। একটা ঘটনার মধ্য দিয়ে একটা সূচনা হয়েছিল, কিন্তু সেটা ফুলে ফলে সুশোভিত হয়েছিল পরবর্তী শাসন আমলে, শেখ হাসিনা শাসন আমলে, যেখানে হয়তো একটা বিচ্ছিন্নভাবে বা একটা সময় একটা ফর দ্য টাইমিং একটা ঘটনা ঘটেছিল, কিন্তু পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, গোটা সেনাবাহিনীর মধ্যে আরেকটা কমান্ড স্ট্রাকচার তৈরি করা, ডিপ স্টেট তৈরি করা, তাদেরকে পদ্ধতিগতভাবে একটা খুনের কাজে খুনি বাহিনী হিসাবে র্যাবের পাঠানো, এই জিনিসগুলো পরবর্তী সময় হয়েছিল। ওনার যে অপরাধ সম্পর্কে, ওনার সব অপরাধ সম্পর্কে ধারণা ছিল, উনি এই মামলায় আসামি না হয়ে কেন সাক্ষী হচ্ছেন? কেন উনি আসামি হবে? কমেন্ট নলেজ আছে তো ওনার। উনি কেন আসামি? কোন যুক্তিতে হবেন? আপনার এই বিষয়ে জানতে হবে যে অপরাধী হওয়ার জন্য উনি তো সেনা প্রধান হিসেবে এটা রোধ করার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে রক্ষা করার চেষ্টা করেছেন, তার অফিসারদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন, অফিসাররা যাতে নরহত্যার মতো অপরাধে যুক্ত না হয় সেজন্য মোটিভেট করার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি, কারণ তার উপরে প্রধানমন্ত্রী ছিল, যেটা সে সফল হতে দেয়নি। তার উপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল, যে সেনাবাহিনী প্রধানকে বাইপাস করে এই কাজগুলো করত। সুতরাং তার তো সফল হওয়ার কোনো সুযোগ ছিল না। এবং এই সেনাবাহিনী আমাদের বাংলাদেশের দেশ গঠনে, বিপদে আপদে, যখন আমরা কোনো ক্রাইসিসে পড়ি, তখন আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকি। বর্তমানে যে দেশের যে দুরবস্থা আমাদের চলছে, সেখানেও কিন্তু আমরা সেনাবাহিনীর মুখের দিকে তাকিয়ে আছি যে সেনাবাহিনী নিশ্চয়ই আমাদের জন্য কিছু করবে। 5ই আগস্ট কিন্তু সেনাবাহিনীর প্রধান যখন উনি বলেছিলেন যে আমরা আর এই দেশের সবার জান মালের, আমরা সমস্ত কিছু অধিকার তাদের যা আছে তার রক্ষার দায়িত্ব আমরা নিয়েছি। এই দেশের আপামর মানুষ কিন্তু, এই দেশের আপামর জনগণ কিন্তু তখন অত্যন্ত শান্তি পেয়েছিলেন যে সেনাবাহিনী আমাদের সাথে আছে, সেনাবাহিনী আমাদের সাথে থাকবে। এই সেনাবাহিনী, উনি একজন সেনাপ্রধান, দীর্ঘ 40 বছর উনি সেনাবাহিনীতে উনি কাজ করেছেন, যতদূর আমার ওনার হিসাব মতো যেটা বুঝলাম। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক বিপদ পেয়েছেন, যেটা একজন সেনাবাহিনী প্রধানের কাছ থেকে অন্তত পক্ষে প্রকাশ্যে, এটা আমি আশা করিনি। আমি আপনাদের সাথে আবারও কথা বলবো যখন ওনার এই বিষয়টুকু শেষ হয়ে যাবে। আমি সত্যিই এখন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর সদস্যদের জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কারণ উনি বলেছেন যে 1972 সাল থেকে এখন পর্যন্ত সমস্ত অন্যায় অপরাধ যেগুলো সরকারের নামে হয়েছে, সবগুলোর সাথে সেনাবাহিনী যুক্ত। ওনার মোদ্দা কথা আমি এটুকুই বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। সেটা নাগরিকদের উপরেই থাকুক। আপনার আসামি সম্পর্কে কি বলছে? শেষ হয়নি এখনো, আমার আসামি সম্পর্কে এখন শুরু হয়েছে, শেষ হয়নি।
শেষ হোক, তারপরে বলবো। আচ্ছা, উনি যে একজন রিটায়ার্ড অফিসার, ওনার এই সাক্ষীর কি ভ্যালু আছে? আমি এটা বলতে পারবো না, এটা কোর্ট ভালো বলতে পারবে। আচ্ছা, সেনাবাহিনী সম্পর্কে উনি গীবতটা যদি বলেছেন কোন জায়গায়, একটু গুরুত্বপূর্ণ এখন জায়গায় বলেছেন। প্রথম থেকে 1972 সাল থেকে উনি বলেছেন যে এখন পর্যন্ত যত রকমের অন্যায়ের সাথে সবকিছুর সাথে সেনাবাহিনী যুক্ত ছিল। আপনারা দেখবেন ওনার অসমাপ্ত যে জবানবন্দি সেখানে আছে, আপনারা দেখবেন।